হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মঈন, কম্পালসারি ইংলিশ উইথ মঈনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে সকল ছাত্র ছাত্রীদেরই একটা মনে কোশ্চেন যে কিভাবে বড় বড় বাংলা সেন্টেন্সগুলো কিভাবে খুব সহজেই আমরা ট্রান্সলেশন করতে পারি। অবশ্যই আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি যে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের 100% ট্রান্সলেশনের ক্ষেত্রে কার্যকরী হবে। লেটস গো টু ডিসকাস হাউ easy to translate long sentence বাংলা to English. ওকে, আমরা কিভাবে বড় বড় সেন্টেন্সগুলোকে ছোট করে এবং স্পেসিফিক ভাবে ভেঙে ভেঙে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমরা এখন যে ভিডিওটা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ এটা তোমাদের জীবনের অবশ্যই বেস্ট ভিডিও হবে আশা করি। ওকে, তো আমার একটা সূত্র তোমরা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা ছোট একটা সূত্র। আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবে। বলো কে, কাকে, কার, কি। কে, কাকে, কার, কি। আমার সাথে একটু বলার চেষ্টা করো, একটু পরে বুঝতে পারবে আমি আসলে এখন কি শিখতে চেষ্টা করছি। বলো কে, কাকে, কার, কি। কে, কাকে, কার, কি। ওকে, নেক্সট লাইন হচ্ছে কোথায়, কিভাবে, কেন, কখন। বলো কোথায়, কিভাবে, কেন, কখন। কোথায়, কিভাবে, কেন, কখন। বলো কে, কাকে, কার, কি। কোথায়, কিভাবে, কেন, কখন। এই যে আমি এই দুইটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই দুইটা লাইনের মাধ্যমে আমি তোমাদের ট্রান্সলেশন পার্টটাকে ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তবে একটু জিনিস মনে রাখতে হবে, এখানে কে এবং কাকের মাঝখানে আমরা ভার্বটাকে নিয়ে আসবো, এটা এক্সট্রা ভাবে মনে রাখবো তোমরা। আর কি এর পরে কি পরিমাণ শব্দটা আমরা ব্যবহার করব। পুরোটা যদি একসাথে বলতে যায়, কে ক্রিয়া, কাকে, কার, কি এবং কি পরিমাণ, কোথায়, কিভাবে, কেন এবং কখন। ঠিক আছে, তো আমরা এইভাবেই বেসিক্যালি মনে রাখবো কে, কাকে, কার, কি যায়, কোথায়, কিভাবে, কেন, কখন যায়। এটা কিভাবে আমরা ব্যবহার করব। এর মাঝখানে আমি একটু কথা বলিনি, আমরা কয়েকটা কারণে বড় বড় সেন্টেন্স গুলো এবং ছোট সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করতে পারি না। ফার্স্ট প্রবলেম হচ্ছে উই ডোন্ট নো আ লট অফ ভোকাবুলারি, এন্ড সেকেন্ড হচ্ছে উই ডোন্ট নো দ্য ইউজ অফ পারফেক্ট টেন্স। অর্থাৎ পারফেক্ট টেন্স বলতে কি বোঝাচ্ছে, পরিপূর্ণ টেন্স আমরা ভালোভাবে বুঝি না। ঠিক আছে, সো আমি সর্বক্ষেত্রে আমরা বাংলা কারকের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম যে ক্রিয়াকে সবসময় প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে। আর আমরা জানি বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়া সবসময় বাক্যের শেষে বসে। ঠিক আছে, যেমন বার বা ক্রিয়া কিভাবে চিনব, বাংলা বাক্যের ক্ষেত্রে ইংরেজি কোথায় বসে? বাক্যের শেষে। আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে কোথায় বসে? সাবজেক্টের পরপরই বসে। সো আমরা এখন একটা সেন্টেন্সকে এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা সুন্দরভাবে বিস্তারিত আকারে বোঝার চেষ্টা করব। যেমন সেন্টেন্সটা হচ্ছে আমরা চেষ্টা করবো 5টা ফর্মুলার মাধ্যমে এই টোটাল পার্টটাকে শেষ করার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, যেমন সকিনা, আমার সাথে সাথে বলার চেষ্টা করো, সকিনা গতকাল জরিনার সাথে মঈন একাডেমিতে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি কিনতে গিয়েছিল। তোমরা জানো যে সাকসেস অন কম্পালসারি ইংলিশ হচ্ছে এটা আমার একটা বই, যেটা অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার এবং ফার্স্ট সেকেন্ড ইয়ার এবং 7 কলেজ স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, তো এখন এই যে একটা বড় সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব এই সূত্রটাকে অ্যাপ্লাই করে। আশা করি তোমরা বুঝতে চেষ্টা করছো। নাম্বার 1, প্রথম যে কাজটা করব আমরা, কে গিয়েছিল। তাহলে কে গিয়েছিল? সকিনা গিয়েছিল। আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটা হচ্ছে ক্রিয়া, সো এখানে গিয়েছিলটা হচ্ছে কি? ক্রিয়া। তাহলে কে গিয়েছিল? সকিনা গিয়েছিল। তাহলে কে গিয়েছিল? সকিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যেটা বলছি যে ক্রিয়া নিয়ে আসতে হবে, ক্রিয়া কি? তাহলে ক্রিয়া কি? ওয়েন্ট, মানে গিয়েছিল। ক্রিয়া কি? গিয়েছিল। নাম্বার 3 হচ্ছে কাকে গিয়েছিল। দেখো এখানে সকিনা গতকাল জরিনার সাথে মঈন একাডেমিতে সাকসেস এন্ড কম্পালসারি ইংলিশ বইটি কিনতে গিয়েছিল। কাকে গিয়েছিল এই ধরনের প্রশ্ন করলে, ক্রিয়াকে যদি আমরা কাকে গিয়েছিল প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাচ্ছি না, এজন্য কি হবে? ক্রস। কার গিয়েছিল? কোনো উত্তর পাচ্ছি না, ক্রস। তারপরে কি গিয়েছিল? উত্তর পাচ্ছি না, তাহলে কি হবে? ক্রস হবে। এখন দেখো কি পরিমাণ গিয়েছিল, তাও কোনো আনসার পাচ্ছি না। কোথায় গিয়েছিল? মঈন একাডেমিতে গিয়েছিল, তাহলে এট মঈন একাডেমি। এখন আমি তোমাদেরকে নেক্সট আমি যে ভিডিওগুলো দিব সেটা হচ্ছে প্রিপোজিশনের বিস্তারিত আলোচনা, এট, অন, ইন, ডিফারেন্স গুলো বোঝানোর চেষ্টা করবে এবং টোটাল প্রিপোজিশন নিয়ে চমৎকার কিছু আলোচনা নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখতে থাকবে। ওকে, কিভাবে গিয়েছিল? কিভাবে বলতে কার সাথে বোঝানো হচ্ছে এখানে। কিভাবে বলতে কি, যেমন আমরা বলতে পারি সিএনজি দিয়ে, বাস দিয়ে, এটা না বলে এখানে আসছে কি? জরিনার সাথে। কার সাথে? উইথ জরিনা, জরিনার সাথে। কোথায় গিয়েছিল? এট মঈন একাডেমিতে গিয়েছিল। ঠিক আছে, তাহলে কোথায়, তাহলে কি গিয়েছিল? নাই। কি পরিমাণ গিয়েছিল? নাই। কোথায় গিয়েছিল? এট মঈন একাডেমিতে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? জরিনার সাথে গিয়েছিল। কেন গিয়েছিল? কেন গিয়েছিল? দেখো এই যে কেন গিয়েছিল,
যে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি কিনতে গিয়েছিল। বুঝতে পারছো? তাহলে কেন গিয়েছিল উত্তর পেয়ে গেছে, টু বাই দ্য সাকসেস অন কম্পালসারি ইংলিশ বুক। এখন দেখো লাস্ট শব্দটা হচ্ছে কখন গিয়েছিল। একটা জিনিস তোমরা মনে রাখবে, আমি নোট হিসেবে এখানে লিখে দিয়েছি তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। সময় নির্দেশক শব্দ সব সময় শেষে বসে। কোথায় শেষে বসে? ইংরেজি বাক্যের শেষে বসে। ওকে, তাহলে আমরা যদি এখন এই ফুল সেন্টেন্সটার ইংলিশটা বলতে যাই তাহলে আমাদেরকে প্রথমে বলতে হবে সকিনা ওয়েন্ট, সকিনা ওয়েন্ট এট মুইন একাডেমি, নাকি এট মুইন একাডেমি। এখানে যেহেতু এট বসবে না, টু বসবে। কেন টু বসবে? কারণ হচ্ছে এখানে মুভমেন্ট বোঝাচ্ছে, মুভমেন্ট অর্থাৎ দিক নির্দেশনা যদি বোঝায় তখন সেখানে আমাদের কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। সকিনা ওয়েন্ট টু মুইন একাডেমি উইথ জরিনা টু বাই দ্য সাকসেস ইন কম্পালসারি ইংলিশ বুক ইয়েস্টারডে। ঠিক এভাবে যদি তোমরা সাজিয়ে সাজিয়ে যে বড় বড় সেন্টেন্স গুলোকে লিখো তাহলে অবশ্যই তোমাদের জন্য কি হবে? যথেষ্ট সহজ হবে। তো আমার সাথে তোমরা আরেকবার বলো, কে কাকে কার কি, কে কাকে কার কি, কে কাকে কার কি, কোথায় কিভাবে কেন কখন। এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখো অবশ্যই তোমরা বড় বড় সেন্টেন্স গুলো খুব সহজেই তোমরা অবশ্যই ট্রান্সলেশন করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ফর্মুলা 2 আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ 2 নম্বর এক্সাম্পল ট্রাই করতে চাচ্ছি। যে আমরা প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু এই 10টার ব্যবহারে কোথাও 10টা, কোথাও 5টা, কোথাও 7টা, কোথাও 9টা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? ওকে, আমার সাথে সাথে বলার চেষ্টা করো, সকিনা আমার জন্মদিনে উপহার হিসেবে আমাকে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি দিয়েছে। দিয়েছে আমাদের কিন্তু ফার্স্ট টেন্স ধরতে হবে। দিয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু দিয়েছে দিয়ে বাক্যটা শেষ হয়েছে, সো এখানে দিয়েছে শব্দটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে? আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? ওকে, তো যেহেতু দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, আর গিভ এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। আর যেহেতু এখানে সকিনা হচ্ছে সাবজেক্ট, তাহলে হ্যাজ গিভেন হবে। ওকে, আমি এই রুলসটাকে অ্যাপ্লাই করে আমরা এই সেন্টেন্সটা একটু অ্যানালাইসিস করি। ওকে, প্রথমে আমরা বলবো যে কে দিয়েছে। প্রথমে বলবো কি? কে দিয়েছে। তো কে দিয়েছে? সকিনা দিয়েছে। কে দিয়েছে? সকিনা দিয়েছে। ক্রিয়া বা ভার্ব, ভার্বটা কি? দেওয়া। দেওয়া মানে কি? গিভ। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। যেহেতু সাবজেক্ট হচ্ছে সকিনা, সকিনা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে আনতে হবে হ্যাজ, আর গিভটাকে করতে হবে গিভেন। ওকে, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সকিনা হ্যাজ গিভেন। ক্লিয়ার? তাহলে কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। তো আমাকে ইংরেজি কি? মি। আমাকে ইংরেজি কি? মি। তারপরে কি দিয়েছে? দা কি দিয়েছে? সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি দিয়েছে। তাহলে দ্য সাকসেস অন কম্পালসারি ইংলিশ বুক। কার দিয়েছে? নাই। এই সেন্টেন্সের মধ্যে কার দিয়েছে বলতে কিছু নাই। দেখো, সকিনা আমার জন্মদিনে উপহার হিসেবে আমাকে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি দিয়েছে। কার দিয়েছে? নাই। কি পরিমাণ দিয়েছে? একটা বই না দুইটা বই? নাই। কোথায় দিয়েছে? নাই। কিভাবে দিয়েছে? নাই। কেন দিয়েছে? আমার জন্মদিনের উপহার হিসাবে দিয়েছে। কি হিসাবে? উপহার হিসাবে। কেন দিয়েছে? উপহার হিসাবে দিয়েছে, অ্যাজ এ গিফট। অ্যাজ এ গিফট। ওকে, কখন দিয়েছে? আমার জন্মদিনে। কখন দিয়েছে? আমার জন্মদিন। নিশ্চয়ই জন্মদিনটা কোনো না কোনো এক সময় অথবা কোনো একটা ডেটে হয়েছে, আমার জন্মদিনে দিয়েছে। অন মাই বার্থডে। অন মাই বার্থডে। তাহলে ফুল সেন্টেন্সটা যদি আমরা ইংলিশটা ট্রান্সলেট করি তাহলে হবে সকিনা হ্যাজ given me the success on compulsory English book as a gift on my birthday. তো আশা করি এই 2 নম্বর এক্সাম্পলটাও তোমরা এই রুলসটাকে ফলো করে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এখন আমরা 3 নম্বর এক্সাম্পলটা ট্রাই করব। ঠিক আছে? সো আমার সাথে সবাই বলার চেষ্টা করো, সকিনা প্রায় প্রতিদিন সকালবেলা জরিনার সাথে মুইন একাডেমিতে কম্পালসারি ইংলিশ পড়ে। ঠিক আছে? বেসিক্যালি আমি আসলে অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার, ফাদার সেকেন্ড ইয়ার এবং 7 কলেজের স্টুডেন্টরাই হচ্ছে আমার স্টুডেন্ট। সো এই জন্যই মূলত কম্পালসারি ইংলিশটা কথা বলছি। আর আমার একাডেমি নাম হচ্ছে মুইন একাডেমি। ওকে, আচ্ছা, যাই হোক, সো আমরা সেন্টেন্সটা পড়ে শেষ শব্দটা দেখতে পাই যে পরে। তো পরে শব্দটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ওকে, আমরা এখন এই রুলসটাকে অ্যাপ্লাই করে আমরা এই বড় সেন্টেন্সটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, আমরা একটা একটা করে প্রশ্ন করা শুরু করি। প্রথমে আমরা প্রশ্ন করব, কে পড়ে? সকিনা পড়ে। কে পড়ে? সকিনা। আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি, সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে কে বলছি। যদি বলতো যে সকল ছাত্র ছাত্রীরা পড়ে তাহলে বলতো কারা পড়ে। তো সিঙ্গুলার হলে কে বলবো, আর প্লুরাল হলে কারা বলবো। কে পড়ে? সকিনা পড়ে। কে পড়ে? সকিনা পড়ে।
তো সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরপরই হচ্ছে কি ভার্বটা বসে, আর বাংলা বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে বসে। তো কাকে পড়ে? নেই। সকিনা প্রায় প্রতিদিন সকালবেলা জরিনার সাথে মঈন একাডেমিতে কম্পালসারি ইংলিশ পড়ে। কাকে পড়ে? নাই। ঠিক আছে, যে কাকে পড়ে নাই, কি পড়ে? হ্যাঁ, কম্পালসারি ইংলিশ পড়ে। কম্পালসারি ইংলিশ পড়ে। তো কম্পালসারি ইংলিশ কার পড়ে, মানে কার পড়ে নাই, কিন্তু এখানে কার পড়ে। যেমন আমি তোমার বইটি পড়ি, আমি হুমায়ুন আহমেদ স্যারের বইটি পড়ি। কার পড়ে, কার পড়ে, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই, ক্রস। তো কি পরিমাণ পড়ে, একটি বই পড়ে, দুইটি বই পড়ে, 1 ঘন্টা ধরে পড়ে, এই ধরনের কোনো সময় বা সংখ্যা কিছুই উল্লেখ এখানে নাই। কোথায় পড়ে? এট মঈন একাডেমি। এট মঈন একাডেমি, লোকেশন বোঝাচ্ছে এট। তো কিভাবে পড়ে? তো কিভাবে বলতে আসলে আমরা বলি যে সিএনজি দিয়ে আসে, রিক্সা দিয়ে আসে, বাস দিয়ে এসে পড়ে, কিন্তু এখানে এই ধরনের কোনো শব্দ উল্লেখ নাই, কিন্তু এখানে উল্লেখ আছে জরিনার সাথে। তাহলে কিভাবে পড়ে, কার সাথে পড়ে? তাহলে জরিনার সাথে পড়ে। কেন পড়ে? কম্পালসারি ইংলিশ কেন পড়ে? সে পাস করতে পড়ে নাকি জানার জন্য পড়ে? এই ধরনের কোনো শব্দই কিন্তু এখানে উল্লেখ নাই, সো ক্রস। কখন পড়ে? কখন পড়ে? তাহলে প্রায় প্রতিদিন সকালবেলা পড়ে। তাহলে অলমোস্ট মানে প্রায় এভরি মর্নিং, মানে কি প্রতিদিন সকাল। আমরা ফুল সেন্টেন্সটা ইংলিশ যদি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে সকিনা রিডস। এখন বলতে পারে যে রিডস কেন হলো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট এবং নাউন সিঙ্গুলার। তাহলে সকিনা রিডস কম্পালসারি ইংলিশ at মঈন একাডেমি উইথ জরিনা অলমোস্ট এভরি মর্নিং। আমরা বলেছিলাম সময় নির্দেশক শব্দটা ইংরেজি বাক্যের ক্ষেত্রে সবসময় শেষে বসানোর চেষ্টা করবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এখন আমরা এক্সাম্পল 4 আলোচনা করব। আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো। আবশ্যিক ইংরেজি শিক্ষার ব্যাপারে জরিনা সকিনাকে যথেষ্ট উৎসাহ দিয়েছিল। তাহলে কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল। কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল। তাহলে দিয়েছিল, আমরা বাংলা বাক্যের শেষ শব্দটা হচ্ছে ক্রিয়া, তাহলে দিয়েছিল ইংরেজিটা এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল, মানে অর্থাৎ ইন্সপায়ার্ড করেছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এই রুলসটা দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে আমরা কিভাবে বড় সেন্টেন্সটাকে ছোট করে ভেঙে ভেঙে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। সো প্রথমে আমরা যেটা লিখছি যে কে করেছে, কে উৎসাহ দিয়েছিল বা কারা উৎসাহ দিয়েছিল। আমরা দেখতে পাই যে জরিনা সকিনাকে উৎসাহ দিয়েছিল। যেহেতু জরিনা একজন, সেক্ষেত্রে আমরা কে ব্যবহার করব। ঠিক আছে, তো কে উৎসাহ দিয়েছিল? জরিনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট স্টেপ হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে এই সেন্টেন্সের ভার্বটা কি? উৎসাহ দিয়েছিল। তাহলে উৎসাহ দিয়ে ইন্সপায়ার্ড, যেহেতু এটা ফার্স্ট ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমাদের ইন্সপায়ার্ড ভার্বে বি টু ব্যবহার করতে হবে। তো কাকে উৎসাহ দিয়েছিল? সকিনাকে উৎসাহ দিয়েছিল। সকিনা। নাম্বার 3, তো কি উৎসাহ দিয়েছিল? নাই। কার উৎসাহ দিয়েছিল? নাই। কি পরিমাণ উৎসাহ দিয়েছিল? দেখছো আমরা নতুন করে এই অর্থ পাই, আমরা কিন্তু এর আগে এটা পাইনি। তাহলে এ লট মানে প্রচুর, অথবা মাছ মানে বেশি, অথবা এনাফ মানে যথেষ্ট। যেহেতু এখানে যথেষ্ট শব্দটা আছে, আমরা এনাফ শব্দটা ব্যবহার করব। ঠিক আছে, তো কোথায় উৎসাহ দিয়েছিল? কোথায়? আর এখানে কোথায় বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে যে কোন ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছিল, কোন ক্ষেত্রে। তো কোন ক্ষেত্রে? যে আবশ্যিক ইংরেজি শিক্ষার ব্যাপারে। ইন রিগার্ড অফ লার্নিং কম্পালসারি ইংলিশ। আমার সাথে আবার বলো, ইন রিগার্ড অফ লার্নিং কম্পালসারি ইংলিশ। কোন ক্ষেত্রে? ইন রিগার্ড অফ লার্নিং কম্পালসারি ইংলিশ। কিভাবে উৎসাহ দিয়েছিল? এই সেন্টেন্সে নাই। কেন উৎসাহ দিয়েছিল? এই সেন্টেন্সে নাই। কখন উৎসাহ দিয়েছিল? এই সেন্টেন্সে নাই। তাহলে ফুল সেন্টেন্সটা যদি আমি ইংলিশে বলি, জরিনা inspired Sakina a lot অথবা much or enough in regard of learning compulsory English। আমি লিখছি না, আর কি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে বারবার বলার চেষ্টা করবে। তো আমরা যেটা দেখতে পাই যে বারবার যে এই ফর্মুলাটা ব্যবহার করেই কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স গুলোকে আমরা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারছি। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 নাম্বার এক্সাম্পলটি আলোচনা করব। ঠিক আছে, যেটাকে আমরা ফর্মুলা 5 হিসেবে ধরেছি। সো এই সেন্টেন্সটা এমন ভাবে দেখানোর চেষ্টা করব যে এখানে প্রায় সবগুলো অংশই আমাদের থাকবে। সো আমরা একটা সেন্টেন্সটা পড়ি, তারপর দেখা যাক আমরা কিভাবে ট্রাই করছি। তো সকিনা জরিনাকে এবং সাকসেস অ্যান্ড কম্পালসারি ইংলিশ বইটি নিয়ে 20 টাকা খরচ করে সপ্তাহে 3 দিন সিএনজি দ্বারা মঈন একাডেমিতে আবশ্যিক ইংরেজি শিখতে যায়। বিশাল লম্বা সেন্টেন্স। এত বড় সেন্টেন্স খুব প্রায় সময় তোমরা দেখবে না। তোমরা যদি চাকরি জবের জন্য রিটেন এক্সাম দিতে যাও, সেক্ষেত্রে হয়তো তোমরা কিছু বড় ট্রান্সলেশন পাবে, যেটা ফার্স্ট ক্লাস জব এবং সেকেন্ড ক্লাস জবের ক্ষেত্রে। সো ইট উইল বি সো মাচ হেল্পফুল টু ইফ ইউ ট্রাই অ্যান্ড প্র্যাকটিস বাই ফলো দিস স্ট্রাকচার। ওকে, সো আমরা এখন এই প্রত্যেকটাকে একটা একটা করে প্রশ্ন করে আমরা বের করব যে কিভাবে আমরা ভেঙে ভেঙে এটাকে ট্রান্সলেশন করব। সো প্রথমে আমরা যেটাকে কোশ্চেন করবো সেটা হচ্ছে সাবজেক্ট কে। ঠিক আছে,
সো আমরা এই বাক্যটা পড়ার পর আমরা যেটা দেখতে পাই, বাক্যের শেষ শব্দটা হচ্ছে যায়, মানে যাওয়া, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। সো আমরা প্রথমে প্রশ্ন করব কে বা কারা যায়। তাহলে যেহেতু এখানে সকিনা যায়, তাহলে সকিনা হচ্ছে সিঙ্গুলার, সো আমরা বলবো কে যায়। তাহলে কে যায়, সকিনা যায়। আশা করি তোমরা বুঝতেছো, আমার সাথে সাথে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কে যায়, সকিনা। তাহলে সেকেন্ড হচ্ছে ভার্ব ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরপরই ভার্ব চলে আসবে। এটা হতে পারে অক্সিলারি ভার্ব, হতে পারে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আর বাংলা বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে বসে ক্রিয়া। সো কাকে নিয়ে যায়, 3 নাম্বার কোশ্চেন ছিল কি কাকে নিয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে জরিনাকে নিয়ে যায়। কাকে নিয়ে যায়, জরিনাকে নিয়ে যায়। তাহলে কাকে, উইথ জরিনা অথবা টেকিং জরিনা, উইথ জরিনা অথবা টেকিং জরিনা। তারপরে আমরা দেখবো কার নিয়ে যায়। কার নিয়ে যায়, এখানে কিন্তু কার নিয়ে যায় বলতে কোনো কিছু নাই। যেমন যদি বলতে যে কার বইতে নিয়ে যায়, এরকম কিছু কিন্তু এখানে নাই। সো এখানে আমরা 1 2 3 তারপরে হচ্ছে 4 এই হচ্ছে 5, একটু একটা অগোছালো হয়ে গেছে, যাই হোক। তো কি নিয়ে যায়, সাকসেস অন কম্পালসরি ইংলিশ বুক, অর্থাৎ এই সাকসেস অন কম্পালসরি ইংলিশ বইটি নিয়ে যায়। সো যাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ করে শিখতে যায়, তাহলে আমরা দেখতে পাই যে সেন্টেন্সে 20 টাকা খরচ করে। কত টাকা খরচ করে যায়, 20 টাকা। তাহলে বাই কস্ট অফ 20 টাকা, বাই কস্ট অফ 20 টাকা। ওকে, আবার 7 নম্বর কোশ্চেন হচ্ছে কোথায় যায়, মুইন একাডেমিতে যায়। টু মুইন একাডেমি, মুভমেন্ট বোঝাচ্ছে, হ্যাঁ, ডিরেকশন। যদি দিক নির্দেশনা বোঝায় তাহলে টু ব্যবহার করতে হবে। তো কিভাবে যায়, দেখলাম যে সিএনজি দ্বারা যায়, বাই সিএনজি। তো কেন যায়, আমরা দেখতে পাই যে কেন যায়, আবশ্যিক ইংরেজি শিখতে। তো আবশ্যিক ইংরেজি কি, কম্পালসরি ইংলিশ শিখতে। ইংরেজি কি, শিখা মানে লার্ন, আর শিখতে মানে টু লার্ন। সো টু লার্ন কম্পালসরি ইংলিশ। সো লাস্ট কোশ্চেন হচ্ছে কখন যায়। লাস্ট কোশ্চেন কি, কখন যায়। আমরা দেখতে পাই যে এখানে যে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন। তাহলে থ্রাইস এ উইক, থ্রাইস এ উইক। যদি সপ্তাহে 1 দিন হতো তাহলে ওয়ান্স এ উইক, যদি 2 দিন হতো টুয়াইস এ উইক, যেহেতু 3 দিন বলছে থ্রাইস এ উইক। তাহলে আমরা পুরোটা সেন্টেন্সের ইংলিশটা যদি বলি তাহলে বলবো যে সখিনা, তোমরা লিখে বলো সাথে সাথে, সখিনা goes with Jorina or taking Jorina success on and success on compulsory English book by cost of 20 টাকা to Moin Academy by Saint to learn compulsory English thrice a week. আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এভাবে যদি বড় বড় সেন্টেন্স তোমরা খুব সহজেই ট্রান্সলেশন করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে। নিজে খাতায় কিছু এক্সাম্পল লেখো, লিখে এগুলো ট্রাই করো, দেন তোমরা অন্য জায়গা থেকে আস্তে আস্তে চর্চা করার চেষ্টা করবে। আমি আরেকটা কথা ভালোভাবে বলে রাখি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো a lot of vocabulary and you have to follow the tense. ওকে, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে, যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দিতে পারি। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, সোশ্যাল মিডিয়া শেয়ার করবে। বেসিক্যালি আমি অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার এবং ফাজল সেকেন্ড ইয়ার এবং 7 কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি। সো ওই সিলেবাসের পাশাপাশি আমি তোমাদেরকে বেসিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশ এন্ড ফনেটিক্স নিয়ে তোমাদের আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।